সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে প্রথম আলোর বিশেষ আয়োজন অভিজ্ঞতার আলোয়। আজ আমি এসেছি আমাদের শিক্ষক এবং বাংলাদেশের স্থাপত্য বিদ্যার একজন মহিরু ব্যক্তিত্ব এবং একজন দার্শনিক ব্যক্তিত্ব, শিল্প সাহিত্য সংস্কৃতির অনুরাগী ব্যক্তিত্ব, স্থপতি শামসুল ওয়ারিস স্যারের কাছে। স্যার, আপনাকে প্রথম আলোর এই বিশেষ আয়োজন অভিজ্ঞতার আলো নামের অনুষ্ঠান, এটাতে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার জীবনী যতটুকু পারি আমি পড়ার চেষ্টা করলাম। আপনার জন্ম 1946 সালের 21শে জানুয়ারি। সেই হিসেবে আপনার বয়স 79 পার হলো। সামনের জানুয়ারিতে আপনি 80 হতে যাচ্ছেন। রাইট। আপনার জন্ম হয়েছিল পুরনো ঢাকায়, বংশালে। আপনাদের বাড়ি কি ঢাকাতেই? আমাদের গ্রামের বাড়ি ঘোড়াশাল, এটা নরসিংদীর মধ্যে পড়েছে। তো আমরা ওখানে তো আর থাকিনি, পড়াশোনার করতে গিয়ে আমার বাবা ঢাকায় আসেন, ঢাকা আমাদের বাড়ি আছে, আর আমাদের অন্যান্য ক্লোজরাও সব ঢাকায়। তো আমরা ওল্ড টাউনের ইসলামপুরে আমাদের মেইন বাড়ি ছিল, আর আমাদের নিজস্ব বাড়ি ছিল লালবাগে। তো আমি যখন ইউনিভার্সিটি বা ঢাকা কলেজে পড়ি তখন আমাদের লালবাগের বাসা থেকেই পড়াশোনা করেছি, ওখান থেকেই বুয়েটের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল ওয়ারেস। উনি গেজেটেড অফিসার ছিলেন সমাজ কল্যাণ বিভাগে। সমাজ কল্যাণ বিভাগে উনি সরকারি চাকরি করতেন, সেই হিসেবে বদলি চাকরি, গেজেটেড অফিসার ছিলেন। এবং তিনি আমার জন্মের পরেই উনি তখন বহরমপুরে চাকরি করতেন। তখন তো একই ইন্ডিয়া ছিল, তো বহরমপুরে চাকরি করতেন। এরপরে আবার পার্ক সার্কাসে কলকাতায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেরই আবার একটা কাজে আসেন। তো আমরা একদম ছোটোবেলায় আমার পার্ক সার্কাসে কিছুদিন কাটে। তারপরে 47-এর অগাস্টের জাস্ট 14-15 অগাস্টের পরপরই 16-17 দিকেই বাবা চলে আসেন। এসে তখন সাথে সাথে ওদের চাকরিও কীভাবে যেন হয়ে যায়, উনি এসেই আবার চাঁদপুরে গিয়ে জয়েন করলেন। তখনকার আবার নিয়ম ছিল একদম জয়েনিং ডেটে জয়েন করতে হবে, এরকম কিছু কম্পালশন ছিল। তো ওখানে জয়েন করলেন। তো আমরা কিছুদিন ঢাকা থেকেই ওখানে চলে গেলাম। তো আমার শৈশবটা পুরোই মেট্রিক পাস পর্যন্ত চাঁদপুরে ছিলাম। উনি ওই সময় চাঁদপুরেই একটা লম্বা সময় ছিলেন আর কি, পোস্টিং। চাঁদপুর তো খুব সুন্দর জায়গা, নদীর ধারে, ইলিশের জায়গা, সবুজ, অনেক, আমার তো খুব পছন্দের জায়গা। ইনফ্যাক্ট ঢাকা থেকে চাঁদপুরই আমার বেশি হৃদয়ের কাছে, শৈশবের কারণে। আর আপনি যেটা বললেন, ডাকাতিয়া নদী, পুরান বাজার, নতুন বাজার, তারপর ওখানের নদীর পাড়টা খুব সুন্দর। ওখানে যে মানে কলোনিয়াল বিল্ডিংগুলো খুব সুন্দর, মানে থানা, তারপরে এসডিওর বাংলো, সব মিলে টেলে একটা সুন্দর জায়গা ছিল। ইংরেজদের সুদূর প্রসারী কল্পনা ছিল ভীষণ, যেটা আমার কাছে মনে হয়। যেমন রংপুর জেলা স্কুল, আমি তো রংপুরের, অনেক বড় জায়গা, বিশাল বিশাল মাঠ, বা কারমাইকেল কলেজ তো একরের পর একরের জায়গা। আমি যদি একটা বাংলো করে, বা রাস্তাগুলি যে করেছে, রেল লাইন যে করেছে, দুই ধারে যে জায়গা রেখেছে, আমাদের কালে তো আমরা এটা তো ধরেন ওরা তো ইনোভেটিভ ছিল, এবং ওরা নিজেরা যখন রেল আবিষ্কার করলো, এটা কি করা যায় এগুলো যে ভেবেছে, তো সেইভাবেই এসছে। এটা তো জন্মের থেকেই যে ওরা খুব প্রতিভাবান সেটা নয়, কাজের মাধ্যমে তারা ডেভেলপ করে গেছে। যে কোনো জাতি, আমরাও যদি একটা কাজের মধ্যে পড়ে যাই তো একটা লোক ডেভেলপ করতে পারে। এইসব বিষয়ে স্যার আমরা আরো পরে কথা বলবো, আমরা শৈশবে আছি। আপনি বলছিলেন যে আপনার সহপাঠী হচ্ছে আর্টিস্ট মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে আমি পেয়েছি অবশ্য অনেক পরে। ও কিশোরগঞ্জে পড়াশোনা করত। তো কিশোরগঞ্জের থেকে পড়াশোনা করতে গিয়ে ও মেট্রিকে বোধহয় 2বার বোধহয় সুবিধা করতে পারে না, ফেল করে যায়। তারপরে ওর বড় ভাই বললো যে চাঁদপুরে চলে আয়। ওর বড় ভাইয়ের আবার একটা বেকারি ছিল, তো ও বেকারি এবং বাসা একসাথেই, সামনে বেকারি পিছনে বাসা। তো ওখানে চলে এসে আমাদের হাসান আলী হাই স্কুল, তখন জুবলি স্কুলও বলে এটাকে, তো ওখানে হাসেম খানও একসময় পড়তেন। আরও সিনিয়র ছিলেন, পেয়ারু বলে একজন আর্টিস্ট ছিলেন, জাদুঘরে ছিলেন, উনিও আমাদের 2 বছরের সিনিয়র। তো আমরা 3-4 জনই ওখানে বেশ ক্লোজ ছিলাম। তো মনির ছিল একেবারেই আমার ক্লাসমেট।
তো আমরা ওর ওর ওর- ওর সঙ্গে থেকে আমার আবার একটু ছবি টবি আঁকার হ্যাঁ, আমার তাই মনে হয়। শখ ছিল। জি, আমি ওই আমার ঘরটোর সব ছবি এঁকে এই সাদা ওয়াল রাখতাম না, আচ্ছা। দেখে দেখে ছবি আঁকতাম, ম্যাগাজিন থেকে তুলে ফেলতাম এগুলো। তো আমার বাবা আবার একটু লিবারাল ছিলেন, বলতেন না না তোমার আঁকতে ভালো হলে আঁকো, ওটি বাধা দিতেন না। তো ফলে এইসব একটু লিবারালিজমটা ওখান থেকে আসে, বাবার প্রশ্রয় পেয়েছি অনেক। তো হাতের লাগা সুন্দর করে লিখতে হবে, এই জিনিসগুলো উনি সবসময় বলতেন, ভালো করে কথা বলতে হবে। তো ওটা ওনার শিক্ষা আমরা পেয়েছি। তো মনির আসলে পরে দেখেছি মনিরের অবস্থা ভালো না, ও ইংরেজি আর অঙ্কে খুব ঝামেলা করে। তো আমি দুটো তাদের শেখাইতে শুরু করলাম, আর ও আমাকে ছবি আঁকার আরও কিছু, ও ছবি আমার থেকে ভালো আঁকে। তো আমাকে বললো যে এইটা করে, ওর দেখলাম একটা এখন ছবির তো একটা স্যার বই আছে। মনির ভাই, মনিরুল ইসলাম, উনি তো বিমূর্ত ছবি আঁকেন। আগে ওনার অনেক পুরনো কাজের মধ্যে ফিগার পাওয়া যায়। না, ফিগারেটিভ তো একটা একাডেমির মধ্যে কিন্তু ফিগার থাকতেই হবে। অ্যাবস্ট্রাকশন প্রথমেই যদি করে তাহলে সে তার মানে ড্রয়িং তার ভালো ছিল। অ্যাবস্ট্রাকশন অফ দ্য রিয়ালিটি, আর রিয়ালিটিটাই যদি সে না আঁকে, রিয়ালিটি না বুঝে, তো রিয়ালিটির বাদে তো অ্যাবস্ট্রাকশন হবে না, অ্যাবস্ট্রাকশন তো তাহলে তো অবান্তর হয়ে যাবে। সো রিয়ালিটিকে কীভাবে অ্যাবস্ট্রাকশন করব ওই জিনিসটা পরে এসছে। ও তো এখন অত্যন্ত সুন্দর স্পেস নিয়ে কাজ করে। তো তখন ওই আমরা দুজন খুব ক্লোজ ছিলাম, আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে যায়। ও পাশ করে, মেট্রিক পাশ করে এসে আর্ট কলেজে ভর্তি হয়ে গেল, ইয়েতে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে গেল। তো আমি তখন আমার আবার দুইটা ইন্টারেস্ট, একটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়বো, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো অথবা আর্ট পড়বো মনিরের সঙ্গেই আর কি। তো এসে ওইটা অবশ্য আমি আরেকটু পরে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট পাস করার পর, কারণ ইন্টারমিডিয়েট পাস না করলে তো ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না। তো তখন কিন্তু মেট্রিক পাস করলে, ওখান থেকে ম্যাট্রিক করে ঢাকা কলেজে এসে ইন্টারমিডিয়েট করলেন। ইন্টারমিডিয়েট করলাম। ওই সময় আমার সঙ্গে ওর তো আসা যাওয়া, আমি ঢাকা আর্ট কলেজে যাই। তো ঢাকা কলেজে পড়ার সময় আমরা ঠিক করলাম যে না, আর্টই পড়বো। পরে আবার আমার বাবা বলে দেখো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এগুলি পড়লে ভালো হবে। তখনও ওই যে আর্ট করে ভবিষ্যৎ ভালো হবে না এরকম একটা গার্জিয়ানদের ছিল। তো কিন্তু আমার তো শখ আছে, বলে তোমার ভালো লাগলে পড়ো। তো পরে ঠিক করলাম যে না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। তো বুয়েটে যখন আসলাম ইন্টারমিডিয়েট পাস করে, তো দেখলাম যে একটা আর্কিটেকচার ডিপার্টমেন্ট একটা খুলেছে, মাত্র খুললো এক বছর আগে। তো ওখানে আমি ঘোরাঘুরি করে দেখলাম যে ওটার মধ্যে একটু ছবিও আঁকার বিষয় আছে, আবার ইঞ্জিনিয়ারিংও আছে। তো আমার মনে হলো যে এইটাই তো আমার সাবজেক্ট। সাথে সাথে আমি মন ঠিক করলাম যে আর্কিটেকচারে ভর্তি হওয়ার চেষ্টা করব। তো ভর্তি পরীক্ষায় আমি আবার ফার্স্ট হয়ে গেলাম। ও স্যার, আমি একটু বলি। হ্যাঁ, আমার ক্ষেত্রে হলো আপনার অপোজিটটা। আমি বুয়েটে সিভিলের পরীক্ষা দিলাম, ওইটার জন্য প্রস্তুতি নিলাম। আমার সিরিয়াল হলো 105, আর আমি কোনো প্রস্তুতি স্যার কোচিং টোচিং কিচ্ছু করি নাই। আমি আর্কিটেকচারের পরীক্ষা দিলাম, আমি ড্রয়িং করতে পারতাম আচ্ছা ছোটবেলায়। আচ্ছা। তারপরে আমি ওইখানে 8 হয়ে গেলাম। তখন আমার সামনে প্রশ্ন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি আর্কিটেকচার পড়বো। আমি গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হলাম, আর্কিটেকচারটা পড়ি নাই। এই দুঃখ আমার জীবনেও যাবে না। ওই ইকবাল হাবিব আমার বন্ধু, ওই আচ্ছা ব্যাচটাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আপনি স্যার আর্কিটেকচারে পড়লেন, এটা তো বৈপ্লবিক সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং আমি ভালো করতাম না, আমি পরে বুঝলাম, কারণ আমি অঙ্কে অত ভালো ছিলাম না। স্কুলে ভালো ছিলাম, কিন্তু এরপরে অত ইন্টারেস্ট পেতাম না। কিন্তু ওই ছবি আঁকার ব্যাপার থাকলে যা হয় আর কি। তো দেখলাম যে আমার, তো আমি আবার ফার্স্ট হয়ে গেলাম। তো ও মানে 2 বছর আগে মনির ফার্স্ট হয়ে ঢুকলো ইয়েতে অ্যাডমিশনে, আমি ফার্স্ট হয়ে ঢুকলাম। তো আমাদের একটা ভর্তি পরীক্ষা এটা একটা মজার ছিল। কত সালে স্যার? 1964, 63। 63। হ্যাঁ, 63 সালে ওই অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে ঢুকলাম আর কি। তো ওই আর কি তখন থেকে বুয়েটে আর্কিটেকচার বিল্ডিং তো ছিল না। না, এটা ওই যে মেইন বিল্ডিংটা হলুদ, এটা কি বলে এখন, ওই মাঝখানে হিউজ একটা বিল্ডিং আছে কোটিয়ার সহ, ওই বিল্ডিংটাই আমরা একটা সেকশন নিয়ে আর্কিটেকচার ছিল। আপনাদের শিক্ষকদের মধ্যে বিদেশি আমাদের ছিলেন? তো সবাই শিক্ষক, প্রথম দিকে 3-4 বছর সবাই আমেরিকান ছিল, কারণ এটা ওই আমেরিকান যে এইড, ইউএস এইড বলে, ওটার মাধ্যমে টেক্সাস A&M স্কুল, ওই A&M হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড মেকানিক্যাল, টেক্সাস A&M, কিন্তু ওখানে আর্কিটেকচারও ছিল। তো আর্কিটেকচার ডিপার্টমেন্টের সঙ্গে এই আমাদের এই সরকারের একটা চুক্তি হয় এবং তাতে ওরা আসে আর কি। তো
5জন টিচার চলে আসেন। ব্রুম্যান ছিলেন তখন প্রধান শিক্ষক আমাদের ফ্যাকাল্টি, ব্রুম্যান, রিচার্ড ব্রুম্যান। তো উনি আমেরিকান, তো উনি প্রথম আমাদের ডিন হলেন। আমাদের এটা ফ্যাকাল্টি হলো, ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং। তো আর্কিটেকচার ডিপার্টমেন্টটা খুললো, প্ল্যানিংটা পরে খোলা হবে, এমতো অবস্থা হলো। তো ব্রুম্যান সাহেব এই নতুন বিল্ডিংটা করে, আর্কিটেকচার ফ্যাকাল্টি যে আমাদের বিল্ডিংটা ওটা উনি ডিজাইন করে। তো ডিজাইন করে কনস্ট্রাকশন প্রায় শেষ হওয়ার সময় উনি চলে যান, ওনাদের টার্মটা শেষ হয়ে যায়। ওনারা 5 বছরের জন্য এসেছিলেন, 5 বছর পরে স্টুডেন্ট হিসেবে ওই বিল্ডিং পান নাই, না টিচার হিসেবে এক্স্যাক্টলি। তো আমি তো ব্রুম্যান সাহেব এবং ওনারা তখন আরও 5জন টিচার আমাদের বাংলাদেশের, ওরা বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ার, তাদেরকে পাঠালেন যে শর্ট কোর্স করে আর্কিটেকচার পড়ে সেখানে টিচার হবে। তো ওর মধ্যে জহিরুদ্দিন সাহেব ছিলেন বোধহয়, শাহ আলম জহিরুদ্দিন, মোবাশ্বের আলী, এরা 4-5 জন টিচার আমাদের হলেন। তারপরে আবার আমাদের সময় আসলো টিচিংয়ের। আমি পাশ করে মাজহারুল ইসলামের সঙ্গে 2-3 বছর কাজ করেছি। 1968 সালে পাশ করলাম। বুয়েটে পড়ার সময় আপনি কি হলে ছিলেন নাকি বাসা থেকে? পুরোটাই বাসা থেকে, আমার লালবাগের। বুয়েটে তখন কি স্যার কালচারাল অ্যাক্টিভিটিস হতো? হ্যাঁ, কালচারাল অ্যাক্টিভিটি তো আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে ছিল, আর ইউকসুর মাধ্যমে কিছু হতো। ওই সময় ইউকসু বেশ পাওয়ারফুল ছিল। তো আমরা সবাই, হ্যাঁ, আপনি অংশগ্রহণ করতেন? হ্যাঁ, আমি যদিও কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কখনো যাইনি, কিন্তু বিতর্ক, বক্তৃতা, ছবি আঁকা, এই জাতীয় কাজ, দেয়াল পত্রিকা বের করা। দেয়াল পত্রিকায় মাঝে মাঝে লিখেছি। খুব বেশি আমি টিবেটে যাইনি তখন, ওই এক্সপোজার। আপনি স্যার একটু মানে লাজুক ছিলেন, সংঘ লাজুক, একটু ইন্ট্রোভার্ট, হ্যাঁ বলতে পারেন, একটু ইন্ট্রোভার্ট ছিলাম। তারপরে আপনি মাজহারুল ইসলাম স্যারের সঙ্গে কাজ করতে শুরু করলেন। রাইট। মাজহারুল ইসলাম তখন তো অনেক নামকরা আর্কিটেক্ট, আমাদের জানতাম, তো চেষ্টা করলাম যে ওনার সঙ্গেই থাকতে পারলেই ভালো হবে। তো উনিও খুব মজার। আমরা একদিন দুপুরবেলা, আমি রবিউল, তো চেনেন আপনি, আমি রবিউল হোসেন আর রশিদ, আব্দুর রশিদ, এরা কয়েকজন মিলে আমরা ঠিক করলাম যে মাজহারুল ইসলামের যদি চাকরি পেয়ে যাই তাহলেই সবচেয়ে ভালো হয়। তো ওখানে গেলাম, তো উনি পড়ছে, ওনার সুন্দর একটা কলোনিয়াল বিল্ডিং ছিল তখন 3 নম্বর পরিবাগে। তো ওখানে সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো কখন উনি ডাকবেন। তো হঠাৎ উনি আসলেন, এসে আমাদের পড়ছে, বললেন কী ব্যাপার, কী চাই? তো আমরা বললাম যে আমরা এবার পাস করেছি আর্কিটেকচারে, তো আমি আপনার অফিসে কাজ করতে চাই। তো এমন করে ভালো কথা, আসেন। আইসা আমাদের বললো যে এই যে আপনার টেবিল, আমরা 3 জনকে 3 টেবিলের কাজ শুরু করেন। আমি বললাম, আমি পার্টিকুলারলি বললাম যে স্যার, আমরা তো ঠিক আজকেই প্রস্তুত হয়ে আসি না, আমরা কালকে ঠিক সময় মতো 9টায় আসি, আজকে তো 11টা হয়ে গেছে, কালকে থেকে আমরা অফিস করি। না, কালকের থেকে না, এই এখনই বসে যান। তারপরে এই কী কাজ দেওয়া, তোকে কাজ দেওয়া, শুরু হয়ে গেল, চাকরি শুরু হয়ে গেল। উনি আমাদের জিজ্ঞেসও করলেন না কিছু, কি করলাম, রেজাল্ট কি। উনি যেসব নকশা করেছেন, যেমন আর্ট কলেজ, সেগুলি কোনটা কি আপনি যখন কাজ করেন তখন ছিল? না, আর্ট কলেজ তো 53-তে ডিজাইন করেছেন, 56-এ এটা কমপ্লিট হয়। রফিকুল নবীরা যখন ফার্স্ট ইয়ারে, তখন এই বিল্ডিংয়ে আর্ট শুরু হয়। আপনি তার সঙ্গে যখন কাজ করেন তখন কোনো প্রজেক্ট করেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, পলিটেকনিক, 5 পলিটেকনিক ইনস্টিটিউটস, এগুলোও আমি পেয়েছি। আমি ফার্নিচারও ডিজাইন করেছি। আমি বেশি কাজ করেছি চিটাগং ইউনিভার্সিটির, মানে ওই কাজগুলো আমাকে দিতেন আর কি। রবিউল করতো বেশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে। আমরা এক একজন এক একটা, উনি ডিজাইন করতেন, আমরা ওনার হেল্প করতাম, আমরা ড্রয়িং করে দিতাম। স্যারের তো নিশ্চয়ই নিজস্ব চিন্তাভাবনা ছিল, স্থাপত্য, দর্শন, সেগুলির প্রভাব কি আপনার উপর পড়েছিল স্যার? অবশ্যই। হ্যাঁ, ওনাকেই তো আমরা প্রথম, লাল ইটের কাজ, এগুলি বাংলাদেশের স্থাপত্যের সঙ্গে ভালো যায়, এরকম একটা ধারণা কি ওনার ছিল? হ্যাঁ, উনি তো আর্ট কলেজ তো বেশ ব্রিকের করা। জাহাঙ্গীরনগরেও তাই? জাহাঙ্গীর তো অনেক পরে, ওটা তো 60s-এ, আর এটা তো 50s-এ করেছেন। এরপরে তো বিদেশিরাও এসে কিছু কাজ করলো, লুই কান্টার সবাই তো আসলেন, 60s-এ এরা আসলো, কিন্তু উনি ওই 50s-এই কিন্তু ব্রিকের বেশ কিছু কাজটা, 4-5টা বিল্ডিং করেছেন, অনেকগুলো কাজ করে। অর্থাৎ ব্রিকের যে প্লাস্টার না করে যে ব্রিক, এটা ওনার আগে কেউ এখানে করেনি, এবং উনি এটা ইন্ট্রোডিউস করেন। এবং আমরা পরে দেখলাম যে
মেটেরিয়ালের যে এক্সপ্রেশন, একটা মেটেরিয়াল তো সুন্দর, ব্রিক তো একটা সুন্দর কালার, তার একটা শেপ আছে, মডিউলার, এবং ভালো করে লে করলে সুন্দর টেক্সচার দেয়, তো এটাকে ঢেকে ফেলার তো দরকার নাই। অনেস্ট এক্সপ্রেশন অফ মেটেরিয়াল, তখন আমরা এগুলি শিখলাম যে প্লাস্টারের সঙ্গে, প্লাস্টার করলে আমরা হাইড করে ফেলি আসল মেটেরিয়ালটা। তো যেটা দিয়ে কনস্ট্রাকশন করলাম ওইটা যদি আমরা এক্সপ্রেস করি তাহলে এটা অনেস্টি হয়। আর তাছাড়া অনেস্টির মাধ্যমে যেটা হয়, মানুষের কাছে এটা বেশি অ্যাকসেপ্টেবল হয়, ওই আর্টিফিশিয়াল লাগে না। যে আপনি প্লাস্টার করেন, কাগজ লাগান, ওয়ালপেপার, তখন এটা আর্টিফিশিয়াল লাগে। তো অনেস্ট এক্সপ্রেশন, কাঠকে কাঠের মতো, ইটকে ইটের মতো, কংক্রিটকে আমরা যে এখন কংক্রিট এক্সপোজ কংক্রিট করি, এটা ওই একই কারণ হচ্ছে যে অনেস্ট এক্সপ্রেশন অফ মেটেরিয়াল। এবার এটা আমরা নেচার থেকে শিখেছি। গাছের যেরকম গাছের বাকল, গাছের পাতা, এর তো কোনো প্লাস্টার থাকে না, নিজস্ব যে রূপটা থাকে। প্রকৃতিতে তো স্যার আমি লাইনও দেখি না, জ্যামিতিক শেপ, চাপ ছাড়া তো। নেচার ডাজ নট ক্রিয়েট স্ট্রেট লাইনস অর রাইট অ্যাঙ্গেল। স্ট্রেট লাইন মাঝে মাঝে পাওয়া যায় সুপারি গাছটা, কিন্তু নেচার ডাজ নট প্রডিউস রাইট অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে যে প্রকৃতিতে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাই না, এটা একমাত্র মানুষ করে। মানুষ জ্যামিতির মাধ্যমে ওই অ্যাবস্ট্রাকশন করে নেচারকে বোঝার চেষ্টা করে। নেচার কিন্তু একটা প্রসেস, নেচার একটা প্রসেসের মধ্যে হয়। এটা ডেভেলপ করতে, একটা বিচি লাগালেন, ওটা পানি দিলেন, কয়েকদিন পর একটা চারা হলো, পাতা ফুটলো, পাতা হলো, তারপর আর বড় হলো, ফল হলো, ফুল হলো। এইটা তো এক জায়গায় থেমে নাই, এবং একসময় এটা পাতা মরে যায়, গাছটা মরে যায়। আমরাও নেচার। তো নেচারের অংশ হিসেবে আমরাও ওই একই, মানে নিরন্তর পরিবর্তনশীল। সেই জন্য মানুষের কাজ তো নিরন্তর পরিবর্তনশীল না, আমাদের হলো একটা ফিক্সড শেপে আমরা তৈরি করে দিই, ওটা চলতে থাকে। সেই জন্য এইজিং বললেন যে হ্যাঁ, প্রকৃতিতে রাইট অ্যাঙ্গেল নাই, কিন্তু এই ধরে যে আমি তো বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলা বা বাংলা এই অঞ্চলটা পলি পড়ে হলো, আমার কাছে লাগে যে আমরা হচ্ছে মাটির সন্তান। এই মাটিতে জন্মগ্রহণ করে ওইখানেই নদীর ধারে বসবাস করেছি, নৌকায় চলাচল করেছি, বর্ষাকালে নৌকা, তারপরে গরু গাড়ি। হ্যাঁ, আমরা কাঁচা ঘর বাঁশ দিয়েই বানাই, যেভাবে বানাই, আমরা তো এই জিওমেট্রিক ফর্মের মধ্যেই থাকলাম। আবার আফ্রিকানরা দেখে অনেক গোল বাড়ি করে। এমনি স্যার স্ট্রেট লাইন এবং রেক্টেঙ্গুলার জায়গায় থাকা তো সুবিধাজনক। হ্যাঁ, জ্যামিতির সাহায্যে আমরা স্ট্রাকচারটাকে যত সহজে বুঝি। একটা ফ্রি ফর্মের একটা ফর্মের মধ্যে স্ট্রাকচার কিন্তু বেশ ক্যালকুলেট করা তো কঠিন। ওটা লোড ভ্যারি করতেছে, স্পেস বাড়ছে কমছে, তো ওটা আমাদের সুবিধা হয় না বলেই তো আমরা তো একটা সুবিধার জায়গায় আসবো। তো সেই জন্য জ্যামিতি আমাদেরকে সুবিধা দেয়। তার মানে এই না যে আমরা ফ্রি ফর্মে কাজ করি না, অনেক ফ্রি ফর্মেও কাজ হয় আজকাল। কংক্রিট হওয়ার পরে এবং উন্নত স্ট্রাকচারাল সিস্টেম হওয়ার পরে আমরা অদ্ভুত শেপে কাজ হচ্ছে এখন। কম্পিউটার হওয়াতে আরও সুবিধা হচ্ছে, কম্পিউটারে অ্যানালাইসিস করে কন্টিনিউয়াসলি কার্ভ লাইন, মানে প্ল্যানে কার্ভ, রুফে কার্ভ, নানান জিনিস করা হচ্ছে তো এখন। কিন্তু কনভিনিয়েন্স ছিল ওইটা। আর যে গোল করা হয় সাধারণত ওই যে স্কিমারও গোল করে, বা শীতের দেশে গোল করে, তাতে হিট কনজার্ভ করতে পারে ভেতরে। ওই যে একটু আগুন জ্বালায় ওরা, উপর দিয়ে ধোঁয়া বের হয়, যেমন মঙ্গোলিয়াতে আছে, ওদেরকে ঘের বলে। তো ওই সবেরই ওইটা। আর আমাদের ছিল বাতাস কীভাবে, ওরা কিন্তু বন্ধ করে রাখে সব, ক্লোজড ফর্ম, তো ভিতরে গরমটা থাকে, বাইরে কিন্তু বরফ পড়ছে। আর আমাদের হলো যে জানালা দরজা বন্ধ করে দিলে ভীষণভাবে গুমট হয়ে যায়, তো ফলে ভেন্টিলেশন লাগে। আমাদের তো সব পারফোরেটেড হলে ভালো, যে বাঁশের যে বেড়া, বাতাস আসে যায়, ওইটাই কিন্তু আমাদের জন্য ভালো। আর গাছ টাছ লাগিয়ে ছায়া দিতে পারলে, কাছে একটা গাছ থাকলে। আগে তো ওই যে খড় দিয়ে হোক, পাতা দিয়ে হোক, লতা দিয়ে হোক ছাদ করতো, তো ওটাও তো গরম হতো না। পরে টিন এসে না, ঢেউ টিনে আসার পরে গরমটা। হ্যাঁ, ঢেউ টিন একটা রং মেটেরিয়াল, টোটালি রং। শীতকালে ঠান্ডা বেশি আর গরমকালে অনেক গরম, তো ওইটা কনভিনিয়েন্ট, অনেক দিন টিকে। তো মানুষের ইকোনমির কারণে এটা টিকে গেছে। কিন্তু ছনই ছিল, ছন বা টালি, মাটির টালি, ওটা খুব সুন্দর ছিল, কারেক্ট জিনিস ছিল। তো ওটা তো আমরা কালের বিবর্তনে ওটা প্রায় হারিয়েই গেছে। আর বিশেষ করে এই যে নতুন টেকনোলজি আসছে, যে আরসিসি, ফ্ল্যাট স্ল্যাব আমরা করতে পারি। আরসিসি আসার পরে সারা পৃথিবীতে এই পুরনো যে ভার্নাকুলার যে আর্কিটেকচারটা বাদ পড়ে গেছে। এটা তো হবেই, এটা তো মানে নিয়ম। যেমন ধরেন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সারা পৃথিবীতে চলে গেছে, মোটর গাড়ি আর মোটরসাইকেল।
আর ঘোড়াতে না চড়ে মোটরসাইকেল চালায়। তো ওইটা তো আপনার ওটা কিন্তু নেগেটিভ না। আমরা যতই পরিবর্তন হবে আমরা এর সাথে সাথে চলবো। আবার ভুল হচ্ছে, যেমন ধোঁয়া ছাড়ছে, কার্বন ছাড়ছে, এখন আমরা চাচ্ছি যে কীভাবে ইলেকট্রিক্যাল গাড়ি বানানো যায় কিনা। সো এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে। আরেকটা জিনিস হলো মানুষ তো বেড়ে গেছে। আমরা যে একতলা বাড়ি, তারপরে অনেক জায়গা নিয়ে একটা বাড়ি করব, আমাদের এই 56,000 বর্গ মাইলে মানুষ 71-এ ছিলাম আমরা 7.5 কোটি, এখন প্রায় 18-20 কোটি। তো এই মানুষ তো অ্যাকোমোডেট করতে, জমি তো আর বাড়ছে না। তো ফলে আমাদেরকে ওই অল্প জায়গায় বেশি মানুষ রাখার ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, কম্প্যাক্ট প্ল্যানিং এর যে মাজহারুল ইসলাম স্যারের প্রসঙ্গে ছিলাম। আসেন, স্যার তো বলতেন যে দেশটাকে একটু গুছিয়ে রাখি। আপনিও একটু আগে কথার মধ্যে বলছিলেন যে বাংলাদেশটাকে আমরা গুছিয়ে রাখতে পারলাম না, বিশেষ করে এই যে আমাদের বিমানবন্দরে আগুন লাগলো সেই প্রসঙ্গে একটু আমরা রেকর্ডিংয়ের বাইরে কথা বলছিলাম। তো মাজহারুল ইসলাম স্যার সম্পর্কে আপনি আরেকটু বলেন। না, মাজহারুল ইসলামের তো একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এখানে আর্কিটেকচারটা উনি কী করবেন। উনি শিবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করেছিলেন এবং উনি বিএসসি এও পাশ করেছিলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স। তারপরে শিবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লেন, তারপর একটা স্কলারশিপ পেয়ে তিনি আমেরিকা যাবেন। তখনই 47-এর ইয়েটা হলো, পার্টিশনটা হলো। উনি 46-এ পাশ করেছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং শিবপুর থেকে। তো ওই 1 বছরের মধ্যে আর যাওয়া হয়নি। তো ওনার যেতে যেতে 50 সাল লেগে যায়। আবার ওই স্কলারশিপটা আবার বাংলাদেশে চলে আসে, তখন ইস্ট পাকিস্তান। তো ইস্ট পাকিস্তান থেকে 1950 সালে গিয়ে উনি 52-53-তে ফিরে আসেন। 53-তে ফিরে আসার কারণেই কিন্তু ভাষা আন্দোলনটা উনি মিস করে গেছিলেন ওই সময়। তো যাই হোক, ওইটা তার একটা দুঃখের বিষয় ছিল। তো ওখান থেকে এসে ওনার যে দায়িত্বটা দাঁড়ালো যে এই দেশে একটা বাংলাদেশের জন্য একটা আধুনিক স্থাপত্য তৈরি করতে হবে। এবং তখন তো ভীষণ রকমের মানুষের মধ্যে স্বাধীন হয়েছে, আমরা দেশটাকে গোছাবো, একটা উত্তেজনা ছিল, একটা ভীষণ রকমের দেশকে সাজাতে হবে। যারাই শিক্ষিত ছিলেন তাদের মধ্যে এই ব্যাপারটা ছিল আর কি, দেশটা গোছাতে হবে। এই যে গোছানো শব্দটা ওখানেই এসছে। তো গোছাতে গিয়ে ওনার দায়িত্ব হলো যে আর্কিটেকচার দিয়ে উনি দেশটাকে গোছাবেন, আর্কিটেকচারের মাধ্যমে। তো তখন তিনি যা শিখে আসলেন সেটা, এবং আমাদের দেশের যে আবহাওয়া, উনি আবহাওয়াটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই ভার্নাকুলার আর্কিটেকচারে উনি যাননি, টিনের ঘর বা টালির ঘরে উনি যাননি। উনি দেখেছেন যে আমার নতুন যে টেকনোলজি আছে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। আমরাও যা পড়াশোনা করি বা আমিও শিক্ষকতা করি, আমরা জোর দিই, এখন 4টে জিনিস আমরা জোর দিই। একটা ইসলাম সাহেবও এটাই করতেন, সেটা হলো যে সোসাইটিটাকে ভালো করে বোঝা। কারণ আলটিমেটলি তো আমরা সোসাইটির জন্য কাজ করি, আর সোসাইটি বললেই তো মানুষ, দেশ আসে। তো সোসাইটির ভিতর দিয়ে আর্কিটেক্টদের সোসাইটি, আমরা সোসাইটির জন্য কী করছি। তো দেশ এবং স্থান সোসাইটির মাধ্যমে আসবে। দ্বিতীয়ত আমরা করি যে আবহাওয়া, ইকোলজি। আমার বিল্ডিংটা যাতে করে ইকোলজিক্যালি কারেক্ট হয়, আবহাওয়ার দিক থেকে মানুষ যাতে কমফোর্টেবল থাকতে পারে ইত্যাদি। তৃতীয় হচ্ছে যে আমাদের যে একটা প্রোগ্রাম থাকে, আমরা বিল্ডিংয়ের মধ্যে কী করব, ফাংশনগুলো, সেগুলো ভালো করে অ্যানালাইসিস করে এবং কীভাবে এটা করলে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয় সেটা। আর চতুর্থ হলো যে একেবারে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা একটা প্রবণতা থাকা, তা নাহলে তো ব্যাকডেটেড হয়ে যাবে। আপনি তো 21 শতাব্দীতে 19 শতাব্দীর টেকনোলজি দিয়ে কাজ করতে পারেন না, বা 20 শতাব্দীর টেকনোলজি দিয়ে কাজ করলে এটা ঠিক হবে না। সো মাজহারুল ইসলাম দেখলেন যে উনি যদি এখনকার আরসিসি ফ্ল্যাট প্লেটে উনি কাজ করলেন, আর্টিকেল ফ্ল্যাট প্লেট কিন্তু এই প্রথম উনি করলেন। ফ্ল্যাট প্লেট কিন্তু বিম ছাড়া আগে বিল্ডিং করে নাই কেউ। তো ফ্ল্যাট প্লেট করতে গিয়ে উনি ইঞ্জিনিয়ারই পান নাই, তখন কেউ সাহস করে না। তো উনি বললেন আমি বিম টিম দেবো না, কারণ আমি একটা সুন্দর একটা ইয়ে চাই, একটা তল চাই যেটা ছাদ হিসাবে কাজ হবে। তো ওটা উনি ডিজাইন করলে তার, উনি নিজেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তো ওই জন্য ওই সাহসটা ছিল যে করতেই হবে এটা। তো উনি করলেন। তো ওইভাবে ওনার এইসব কাজগুলো হচ্ছে পায়োনিয়ার, যে উনি একটা ফ্ল্যাট প্লেট করলেন ইঞ্জিনিয়ারিং দিক থেকে, শুধু পিলোটিস দিয়ে, কোনো কলামের মধ্যে কোনো বেজ নাই, ক্যাপিটাল নাই, আধুনিক যে সিম্পলিসিটি, সহজভাবে তৈরি করা। এবং সবাইকে, সব মানুষকে যদি আপনি স্থাপত্য দিতে চান, তাহলে তো আর ওই রাজার বাড়ির মতো করে ফুল লতা পাতা করে তো পারবেন না। তো সেই জন্য একটা মেশিন এস্থেটিক্সের একটা ব্যাপার আসছে, যে মেশিনের মতো করে কুইকলি করা। আর তো ওই জিনিসটা তখন তার মাথায় ছিল।
এবং টেকনোলজির কারণেই ওই আমরা পিছনে যেতে পারিনি, উনি ফরওয়ার্ড লুকিং মানুষ ছিলেন। আচ্ছা স্যার, আপনি তারপর বুয়েটে শিক্ষক হিসেবে যোগ দিলেন কবে? ওই 71 আমি তো মাজুল ইসলামের সঙ্গেই থাকবো ঠিক করে ফেললাম। উনিও বললেন যে হ্যাঁ আমরা যতদিন আছি একসঙ্গে থাকবো। তো আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হলো তখন তো মাজুল ইসলাম চলে গেলেন কলকাতায়, আমরা কয়েকজন থেকে গেলাম ওনার সঙ্গে, রবিউল আমরা ওনার ফার্মটাকে পাহারা দিলাম কিছুদিন। তারপর আমরা ওই যে মুক্তিযুদ্ধে ওই বিভিন্ন যে সাপ্লাই করা, টাকা পয়সা তোলা ইত্যাদি কানেক্টেড হয়ে আমরা কিছু কাজ করলাম। ওই নদী পার হয়ে হয়ে এগুলো করা হতো, তখন মুক্তিযোদ্ধারা এখানে আসতো, তো এটার একটা নেটওয়ার্ক ছিল, তো ওটার মধ্যে আমরাও ছিলাম। তারপরে ওই যে ঢাকা ওই যে ইয়ে ছিল, বলে গেলাম, ওই যে একটা টিম ছিল ঢাকার ভিতরে থেকে থেকে নানান ইয়ে করতো, ঢাকার আরবান গেরিলার গ্রুপ, কয়েকটা গ্রুপ ছিল, একটা গ্রুপের সঙ্গে আমরা ছিলাম। তো যাই হোক, তো ওগুলো করে তো 71 পার হলো। তো 72-এ ইসলাম সাহেব আসলেন, তখন 72-এ ইসলাম সাহেব যে সমস্ত কাজগুলি করছিলেন চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এগুলি সবই ওনার কাজগুলি গভর্নমেন্ট বাদ দিয়ে দেয়, ওনাকে বাদ দিয়ে দেয়। এটা একটা কিছুটা ষড়যন্ত্র ছিল। তো আর তখন থেকেই কিন্তু আরম্ভ হয়ে যায় করাপশন সরকারি। ইসলাম সাহেব তো একটাও করাপশন, ওনাকে ডেকে ডেকে কাজ দেওয়া হতো যে আপনি এই কাজটা করেন, একমাত্র আর্কিটেক্ট ছিলেন। তখনই তো খুব শখ আমার কাজগুলো নিয়ে গেল। তো ইভেন আওয়ামী লীগের আমলেও কিন্তু উনি কোনো কাজ পান নাই, উনি তো প্রেসিডিয়ামের সদস্য ছিলেন, উনি কাজের জন্য চেষ্টাও করেন নাই, কারণ করাপশনের জন্য খুব মুশকিল হয়। সবগুলো ফার্মে তাও দেখা গেলো যে গভর্নমেন্টের কাজ করছে যারা, ওখানে টাকা পয়সার একটা ব্যাপার হয়। তো ইসলাম সাহেব তার অনেস্টির কারণে একেবারে বাদ পড়ে গেলেন। তো বাদ পড়ে যাওয়াতে উনি আমাদেরকে চিঠি দিয়ে দিলেন যে ইয়োর সার্ভিসেস আর নো লঙ্গার রিকোয়ার্ড করে একটা চিঠি দিয়ে সাইন দিয়ে আমাদেরকে সবাইকে দিয়ে দিলেন। তো আমরা বেকার হয়ে গেলাম হঠাৎ করে। আর 72 সালে কোনো আর্কিটেকচারাল প্রজেক্ট নাই, 72-73-এ, আর যেগুলো হচ্ছিলো ওগুলো টুকটাক করে চলছিল। তো লোকজনেরও পয়সা নাই, আর খুব দরিদ্র অবস্থা আমাদের। তো তখন আর কি করে, তো একটা চাকরি দরকার। তো ওই সময় বুয়েটে একজন টিচার চাইলো, তো আমি আবার অ্যাপ্লাই করলাম, তো আমাকে দিল আর কি। তো সেইভাবেই এই যে ঢুকলাম শিক্ষকতায়, আর ছুটতে পারি। কারণ আমার উদ্দেশ্য ছিল একজন ভালো আর্কিটেক্ট হওয়া, টিচার হওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। কিন্তু আপনি তো টিচারই হলেন, হয়ে গেলাম, এখন তো কিছু করার নাই। অধ্যাপনা যখন টিচার যখন হলাম তখন আবার ভাবলাম যে না, এটা তাহলে একটু ভালো করেই করি, এইভাবেই হয়তো টিচার হিসাবে একটু পরে কি স্যার ছাত্ররাই পছন্দ করে। আরো পড়াশোনা করেছিলেন? না, আমি ওই যেহেতু আমি আর্কিটেকচারাল ডিজাইনের দিকে বেশি মাইন্ড ছিল, যে ছবি আঁকা টাকা ইত্যাদি। সো ছবি আঁকা তো ধরেন পিএইচডি করলে তো খুব একটা যে কাজ হয় আমি বিশ্বাস করি না। যে পেইন্টার অনেকের তো কোনো ডিগ্রিও নাই, ফেমাস আছে। আর্কিটেক্টের মধ্যে 2-1 জন আছে যাদের ডিগ্রি নাই, এখনও আছে, এই বর্তমান যুগেও আছে। তো এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ইনটুইটিভ একটা বিষয় আপনার ডিজাইন। ওটা ওই যে একটা পার্টিকুলার সাবজেক্টে আপনি স্পেশালাইজ করে আসলে লাভ হয় না। আপনি দেখেন যারা পিএইচডি করে আসছে আর্কিটেকচার, ওরা কেউ কিন্তু আর্কিটেক্ট হিসেবে নাম নাই, ওরা টিচার হয়েছে ঠিকই আছে। আচ্ছা, এটা কিন্তু ক্রিয়েটিভ ইয়েতে। রবিউল ভাই তো, রবিউল হুসাইন কবি এবং আর্কিটেক্ট, না ওই জন্য আমি যেটা বলছিলাম যে আমি আর এই জন্য প্রেসিডেন্টও ছিলেন। তো রবিউল ভাই কিন্তু খুব ইনোভেটিভ ছিল। ওই যে লিটল ম্যাগাজিন কতগুলি করতো, উদ্ভট মানে একদম পরীক্ষণ, এক্সপেরিমেন্টাল কাজ ওনার ছিল। ওর ছিল যে আমরা যখন আর্কিটেকচার পড়ি তখন আমরা সমস্ত আর্টের মুভমেন্টটা পড়ি। আর ও তো নিজে এক কবি ছিল, মানে কলেজ লাইফ থেকেই সে কবিতা লেখে। ফলে ওই যে ডাডা, সুরিয়ালিজম, তো এগুলোর ভিতর দিয়ে তো আমরা গেলাম সবাই। তার তখন কামু আর কাফকা, তো 60s-এ আমরা তখন 1 টাকা 12 আনা দিয়ে বই কিনতাম, কাফকার আর কামুর বই, আলবেয়ার কামু। তো ওইসব বইগুলো আমরা পড়ে ফেলাতে আমাদের অস্তিত্ববাদী দর্শন আমাদের ভীষণ ইয়ে করে। পরে এই সুরিয়ালিস্টদেরও যে অবচেতন মনের বিষয়গুলো, এগুলো ফ্রয়েডিয়ান ব্যাপারগুলো আসে তখন, এবং তখন সারা পৃথিবীতেই মানে এগুলো বেশ কাজ করছিল আর কি। তো সেই জন্য ওই যে নাটা কিন্তু ওই ডাডা, সুরিয়ালিজম এবং অস্তিত্ববাদীদের একটা মিশ্রণের ফলশ্রুতিতে তাদের কবিতা না নামে তার ম্যাগাজিনটা, লিটল ম্যাগাজিন। নো বলতে ওরা নো টু নেগেটিভ থিংস,
নো টু নেগেটিভ থিংস, বা নো টু ইয়ে মানে কনভেনশনাল থিংস, নো টু কনভেনশনাল থিংস বলা আপনি কি এই রবিউল হোসেনের না পত্রিকায় নিজে লিখেছেন? আমি কবিতা লিখি নাই। আচ্ছা। আর স্যার আপনার লুইকানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলো কবে থেকে শুরু হলো? আমি ওই ছাত্র অবস্থায় 6 মাসের মতো কাজ করেছিলাম। ওটা তো লুইকানকে তো আমরা পাই নাই। লুইকানের এখানে একটা অফিস ছিল এইখানকার কাজগুলো দেখাশোনা করার জন্য। ওনাকে আপনি দেখেননি? না, দেখেছি ওনাকে তো অনেকবারই দেখি। উনি তো আমাদের বুয়েটে এসেও লেকচার পরে সেটা, কিন্তু যখন কাজ করেছেন তখন উনি মাঝে মাঝে আসতেন, তখন দেখা হতো। কিন্তু ওই যে কাজ করার সময় ওনার সঙ্গে বসে বা ওনার গাইডেন্সে কাজ করা হয় না। ওনার সেকেন্ড লোক যারা ছিল এখানে, বলমেয়ার একজন ছিলেন, উনি ওনার সঙ্গে কিছু কাজ করে ওনার ছোট কাজ টাজ দিত আমাদের। আমরা তো স্টুডেন্ট, ঠিক আর্কিটেক্টও না, কিন্তু এটাও অনেকটা কাজে লেগেছে আর কি, এক ধরনের কাজ। একটা স্যার আমি একটু, আপনি বিয়ে করলেন কবে? 78-এ। 78-এ 46, 32 বছর বয়সে? হ্যাঁ, একটু লেট বলতে পারেন। আপনার 5 ছেলে মেয়ে, হ্যাঁ, ওনারা সবাই বিদেশে থাকেন, আপনি এখানে ভাবিকে নিয়ে ভালোই আছেন তো? সুন্দর, বাসাটা খুব সুন্দর। হ্যাঁ, আপনারা তো আমার নেইবার হওয়ার কথা ছিল, আসলে ভালোই হতো। হ্যাঁ, তো নেইবার ভালো হলে লাইফ বিকামস বেটার। স্যার আমরা লুইকান সম্পর্কে, আমরা তো মাই আর্কিটেক্টটা লুইকানের ছেলে নাথানিয়েল কান যখন এলেন বসুন্ধরাতে প্রথম প্রদর্শনীটা দেখতে গেলাম, দেখে তো খুবই মর্মস্পর্শী কাহিনী যে লুইকান তার নাথালিয়ান কানের মায়ের সঙ্গে থেকেছেন, কিন্তু অন্য তো ম্যারিড ছিল, তার স্ত্রী ছিল, স্ত্রীকে রেখে এই বাসাটায় খুব সুন্দর একটা জঙ্গলের মধ্যে সুন্দর বাসা। মাঝে মাঝে আসতো, ওই দিনের ভিডিওটা করা আছে যে লুইকানদের সাথে খেলেছিলেন। তারপরে অবাক কাণ্ড যে লুইকানের মানে নাথানিয়েল কানের মা শেষ পর্যন্ত বিশ্বাস করতেন যে একদিন না একদিন লুইকান ফিরে আসবে তার কাছে, না? তারপরে তার ছেলে, যার পিতৃ পরিচয় মানে বৈবাহিক ছিল না, বাবাই তো, বাবার অন্বেষণে যখন বের হলো সারা পৃথিবীতে যেখানে লুইকানের কাজগুলো আছে দেখতে গেল, তাই না? গ্রিক, ইসরায়েল, ইন্ডিয়া, নানান দেশ ঘুরে বাংলাদেশে এসে দেখাচ্ছে বাংলাদেশের বুড়িগঙ্গা, সেখান থেকে আমাদের জাতীয় সংসদ ভবনের লেকটা, পানিগুলো, তারপরে বিল্ডিং, তারপরে জিজ্ঞেস করছে লুইকান সম্পর্কে কে কি জানেন, এই বিল্ডিংয়ের আর্কিটেক্ট কে? একজন বলতেছে লুই ফারা খান। হ্যাঁ। তারপরে এলো আপনার কাছে, আপনাকে জিজ্ঞেস করলো লুইকান সম্পর্কে, তখন তো আপনি একটা মর্মস্পর্শী বক্তৃতা কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন যে লুইকান আমাদের গণতন্ত্রের প্রতীক। মনে আছে স্যার আপনার? অনেক আগে, এটা 2003 সালে ইয়েটা হয়েছিল, ডকুমেন্টারিটা। তারপরে আপনি কি বলেছিলেন সেটা মনে আছে লুইকান সম্পর্কে ওই ক্যামেরায়? আপনি বলেন। হ্যাঁ, আপনি বলছেন লুইকান সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করছো লুইকান তুমি জানো লুইকান কে? লুইকান আমাদের দেশের গণতন্ত্রের প্রতীক, এই যে এটা আমাদের বলতে বলতে আপনি কাঁদতে শুরু করলেন অনেক পরে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন কাঁদতে শুরু করলেন, আমি ওই যে বললাম যে বসুন্ধরা থিয়েটারে আমরা এটা দেখছি, আমরা সবাই কেঁদেছি, কারণ লুইকান তার বাবাকে খুঁজে পেল বাংলাদেশে এই স্থাপত্যে এবং আপনার অশ্রুতে, এবং সে কিন্তু স্যাটিসফাইড হলো, তার অন্বেষণটা, সার্চটা ফর হিজ ফাদার, এইটা এসে মিলল জাতীয় সংসদ ভবন লুইকানের অমর কীর্তি, না? তো স্যার লুইকান সম্পর্কে আপনার মূল্যায়ন কি, আর কি? এতটুকুন তো জানি, আর্কিটেক্ট হিসেবে কেমন? না, আর্কিটেকচার তো একটা ব্যবহারিক শিল্প, বেসিক্যালি ব্যবহারিক শিল্প। তো শিল্পের তো ধরেন কবিতাও শিল্প, লিটারেচারে সবই শিল্প, গান শিল্প, তো আপনার নাটক, ড্রামা, মিউজিক সবকেই আমরা বিভিন্ন আর্টে ফেলি। তো আর্টের মধ্যে আমরা যেটা বলি আর কি, যে সব আর্টই কবিতা হতে চায়, সব আর্ট কবিতা হতে চায়। কারণ হলো যখনই আমরা একটা সুন্দর একটা চিত্র দেখি, পেন্টিং দেখি, তো তখন আমরা বলি যে কম্পোজিশন সুন্দর, কালার দেখি, আমরা বলি পোয়েটিক।
তো ওই পোয়েটিক হওয়াটা লাগে আর্কিটেকচার মানে যে কোনো শিল্পে। ইভেন আমরা ওই যে মানে ভিজুয়াল পোয়েট্রি পেন্টিংকে বলে, তো পোয়েটিক। তো পোয়েট্রি আবার হতে চায় মিউজিক, পোয়েট্রি হতে চায় মিউজিক, আর মিউজিক হতে চায় স্পিরিচুয়াল। তো যে কোনো শিল্পেরই আলটিমেটলি কিন্তু স্পিরিচুয়াল, পোয়েট্রি মিউজিক পার হয়ে ওই স্পিরিচুয়াল জায়গায় যেতে হয়। তো আমরা একটা সুন্দর বাড়ি দেখলে বলে ইটস ভেরি পোয়েটিক। তাজমহলকে তো পোয়েটিক বলাই যায়। তো তাজমহলকে আবার আমরা বলি ফ্রোজেন মিউজিক, অনেকেই বলেন হিমায়িত সঙ্গীত মানে। এবং গেটে একবার বলেছিলেন যে আর্কিটেকচার সম্পর্কে যে আর্কিটেকচার ইজ ফ্রোজেন মিউজিক, ওখান থেকেই তাজমহলের কথাটা আসছে। আর্কিটেকচার ইজ ফ্রোজেন মিউজিক, মিউজিক ইজ লিকুইড আর্কিটেকচার, মিউজিক ইজ লিকুইড আর্কিটেকচার। এটা কিন্তু 1826 সালে উনি বলে গেছেন। আর্কিটেকচার সম্পর্কে এত সুন্দর করে আর কখনো কেউ বলে নাই, এই লেভেলে আর কেউ বলে নাই, কারণ এটা ব্যবহারিক শিল্প। তো তাকে অত উচ্চ স্থান গেটে দিয়েছিলেন, কারণ গেটে ওই গথিক চার্চ বাচ্চাদের দেখে উনি বুঝতে পেরেছিলেন যে জমাট বাঁধা সঙ্গীত হয় ভালো আর্কিটেকচার। তো লুয়েইকানের কথা বললেন, তো লুয়েইকান কয়েকটা জিনিসের খুব জোর দিতেন। একটা হচ্ছে সাইলেন্স। উনি মনে করেন সাইলেন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানুষের। সাইলেন্সের ভিতর দিয়েই মানুষ তার বোধিসত্ত্বটা আসে আর কি। মিউজিকের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইলেন্স। হ্যাঁ, তো অনেক রকম চিন্তা থাকে। তো মোজার্ট কিন্তু একবার বলেছিলেন, মোজার্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো গ্রেট মিউজিশিয়ান, তো তোমার মিউজিকের কোন জায়গাটা ভালো লাগে? তো উনি বলছিলেন যে নো মিউজিক। তো নো মিউজিক বলতে উনি পজ বলছিলেন, কারণ উনি একটা বাজিয়ে আবার একটু থেমে যান, পাপা পাপা পাম পাপা পা পাপা সাউন্ডটা হয়। ওই পজটাকে উনি বললেন যে আমার সবচেয়ে ভালো লাগে, কারণ তখন মিউজিকের অনুরণনটা হয়। তখন মিউজিকটা আমি তখন ভালো বুঝি, যখন মিউজিক হয় তখন না, ওই গ্যাপে আমি বুঝি। তো এই ধরনের মানুষের তো মানে বোধের ব্যাপারগুলো। তো লুয়েইকানকে যদি আপনি বলেন এমনি যে ভালো আর্কিটেক্ট বললে ঠিক বলা হবে না। উনি অ্যাকচুয়ালি এই মিউজিশিয়ান এবং স্পিরিচুয়াল একটা লোক ছিলেন। মানে আপনি যদি মানে ভালো করে অ্যাসেম্বলি বিল্ডিংয়ে ঢোকেন, আপনি ধর কথা বলতে বলতে ঢোকেন না, আপনি দেখবেন যে আর কথা বলতে পারছেন না, আপনি পারবেন, এটা এক্সপিরিয়েন্স করতে পারেন। বা আপনি 3-4 জন যান কথা বলতে বলতে ঢুকতেছেন, ঢোকার পরে দেখবেন যে সাডেনলি আপনার আর কথা বলতে পারছেন না। সো অ্যাবজর্বিং স্পেস, এটা সাইলেন্স, আপনি সাইলেন্স করে দেয় আপনাকে। এবং উনিও বলেছিলেন যে সাইলেন্স মানে ধরেন আপনি যদি অ্যাসেম্বলি বিল্ডিংয়ের ভিতরে দেয়ালে ফ্লোরে বসে দেয়ালে ঢালান দেয়া অনেকক্ষণ থাকেন, তো দেখবেন যে হুইসপার হয়, সাইলেন্স বিগিনস টু টক। তো এই যে জিনিসগুলো, এগুলো আজকাল লুয়েইকান এই ধরনের ভাষাই ব্যবহার করছেন যে তো ওর আর্কিটেকচার একটা মানে অনেক অন্য লেভেলের একটা স্পিরিচুয়াল কন্টেন্টে কাজ করেছেন। অ্যাসেম্বলি বিল্ডিংয়ের ভিতরে যে লাইটের যে খেলা আছে, তারপর যে হিউজনেস আছে, সেখানে আপনাকে একেবারেই ছোট্ট করে ফেলে। অ্যান্ড দেন আপনি যখন একদম ছোট হয়ে যান, দেন ইউ স্টার্ট রিয়েলাইজিং দ্য গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। যেমন ধরুন আপনি সমুদ্রের পাড়ে গেলে কিন্তু বিশাল পাহাড়, হিমালয়ের সামনে গিয়ে দাঁড়ালে যেটা হয় আর কি। তো আমার মনে হয় যে ওনার ওই অ্যাসেম্বলি বিল্ডিং ওই কোয়ালিটির একটা, যে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালে যা হয়, হিমালয়ের পাশে গিয়ে দাঁড়ালে যা হয়, ওই টাইপের একটা বিষয় আর কি, স্পিরিচুয়াল। খুবই ভালো লাগলো স্যার কথাগুলি। এফআইআর খানের সঙ্গে আপনার যোগাযোগ হয় নাই? হ্যাঁ, এফআইআর খান তো ঢাকা আসলে আমি প্রথম, যদিও উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমি ওনাকে প্রথম, আমি তখন ইনস্টিটিউটের সেক্রেটারি ছিলাম, ইনস্টিটিউটে আবার প্রেসিডেন্টও ছিলাম। তো ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ, তো ওটা আমরা মাজহারুল ইসলাম, আমি এবং আরও কয়েকজন মিলে আমরা এটাকে প্রথম এস্টাবলিশ, ফাউন্ডার মেম্বার আর কি আমরা। তো আমি তখন, এটা কত সালের কথা স্যার? 72-তে বাংলাদেশ হওয়ার পরপরই, ফেব্রুয়ারিতেই।
তো আমরা আমাদের তো ছিল ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস পাকিস্তান ছিল, তো ওটাকে আবার নতুন করে সাজালাম। মাজারুল ইসলাম প্রেসিডেন্ট হলেন, আমি ট্রেজারার হলাম। এরপরে আমি যখন সেক্রেটারি হলাম, ব্রাঞ্চ সেক্রেটারি, তখন একবার এফআর খান আসলেন ঢাকায়। তখন তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করে আমি একটা লেকচারের ব্যবস্থা করি এবং ইনস্টিটিউটের মাধ্যমে। তখন আমাদের তো অডিটোরিয়াম ছিল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা দোতলা একটা যে আছে, ওইটা তখনই ছিল সেমিনার রুম, এখনও আছে ওইটা। তো ওইটার মধ্যে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো ওইভাবে ওনার সঙ্গে খুব ক্লোজ ছিলাম, যেহেতু আমি জেনারেল সেক্রেটারি ওনাকে ইনভাইট করে এনেছি। এবং উনি ছিলেন আরও মানে একেবারে মাটির মানুষ, এত নাম করা ইঞ্জিনিয়ার। আমি তো ভয়ই পেতাম যে কথাটা তো বলা যাবে কেনা, মুড়ি আর মুড়ি টুড়ি, তার রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন। হ্যাঁ, অসাধারণ লোক ছিলেন। কারণ ওনার যে ওই বিখ্যাত উক্তিটা স্যার, যে এ টেকনিক্যাল পারসন মাস্ট নট বি লস্ট ইন হিজ ওন টেকনোলজি, হি মাস্ট নো টু অ্যাপ্রিসিয়েট লাইফ, অ্যান্ড লাইফ ইজ মিউজিক, ড্রামা, আর্ট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পিপল। ওইটার মধ্যেই তো মিউজিকের কথাটা ভালো মতোই আছে, ড্রামা কথাটা আলাদাভাবে বলেছেন, এবং আর্ট। ওইটাই আমি বলছি যে অ্যাকচুয়ালি মানে সায়েন্সের কাজ হলো টু নো হোয়াট ইট ইজ, টু নো হোয়াট ইট ইজ। ওয়ান্স ইউ নো হোয়াট ইট ইজ, দ্য জব অফ সায়েন্স ইজ ওভার। যেমন পানি কি, সায়েন্স বের করলো এটা হলো H2O, H2ওর পরে তো আর কিছু করার নাই, পানি H2O হয়ে গেল। কিন্তু আর্টের কাজ হলো যখন সায়েন্স এটাকে বলে দিল যে দিস ইজ দিস, দ্য ট্রুথ অ্যাবাউট দিস, তখন কিন্তু ওটা কোশ্চেন করা হচ্ছে আর্টের কাজ। আর্টের মূল কাজ কিন্তু ওইখানে। সো আর্টস বা এনি আর্ট বিগিনস হোয়েন সায়েন্স স্টপস এন্ডস। এটা মানে সায়েন্সের লোকরা আমার উপর রাগ করবে এগুলো শুনলে, কিন্তু ব্যাপারটা এরকম। এই জন্যে আপনার ইঞ্জিনিয়ারিং, যেমন ধরেন আপনার সিভিল ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং বানালে আপনি কিন্তু সোসাইটি নিয়ে চিন্তা করার ব্যাপার না। আপনার হলো যে আর্থকুয়েকটা কেমনে সলভ করব, ফাউন্ডেশনটা কীভাবে দেব, দেয়ালের বা কলামের উপর স্ল্যাবটা রাখতে পারবো কি না, এটা পৃথিবীর যে কোনো জায়গায় হলে আপনার একই কনসিডারেশনে একই সিস্টেমে করে যাবেন। আপনার কিন্তু ওই যে আজকে কী বার, সকাল না বিকাল না, এগুলো দরকার নেই, তাই না? তো ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এবং ওটা আপনার যে সমাজ, টাইমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন ধরেন 2 + 2 = 4, এইটা সাধারণ অঙ্ক আর কি। 2 + 2 = 4, এটা হাজার হাজার বছর যাবত ধরে 2 + 2 = 4ই আসে। এটা আমি জানি স্যার, আপনি কি বলতে যাচ্ছেন। এটা হবে না, মানে আমাদেরকে বলতো যে ধরেন 14 তলা বিল্ডিং এর উপরে এখানে 1 টন একটা পাথর রাখা হয়েছে, এটা নিচের ইয়েতে ধরা যাক কলামে বা বিমের মধ্যে কত ওজনটা পড়বে, তো এটা একটা তো ফর্মুলা আছে। করতে 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 এসে শুদ্ধ উত্তর হলে সবারই জানে, ঠিক আছে। কিন্তু আর্কিটেকচার বা কবিতা বা শিল্পী, আপনি যেহেতু নিজেও একজন, আপনারও খুব মজার একটা মানুষ আপনি, কারণ আপনি একদিকে ইঞ্জিনিয়ারিং জানেন, সায়েন্স ভালো জানেন, আবার আরেকদিকে আপনি সাহিত্যিক, কিছুই জানি না। যাই হোক, মানে ওই জন্য বিষয়বোধটা আছে স্যার। না, এই যে আপনি তো লেখক হিসাবে নাম আছে আপনার, তো এই যে দুটো জিনিসকে আপনি ভালো বুঝতে পারেন। তো আর্কিটেকচারাল লোকরাও কিন্তু এই দুটার মধ্যে কিন্তু বিচরণ করি আমরা। একবার তো আমাদের বিল্ডিং তো আসলে আইকা দিলে হবে না, আর আমাদের খেয়াল রাখতে হয় যে স্ট্রাকচারটাকে, যে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমাদের কিছুটা প্র্যাকটিক্যাল হতে হয়, একটা আজব জিনিস তো করতে পারি না। তো ওই যে জিনিসগুলো আর কি, যে সায়েন্স অ্যান্ড আর্টসের একটা ডায়ালেকটিক্যাল একটা রিলেশনশিপ আছে আর কি, যে দ্বান্দ্বিক। জি, আমরা বলছিলাম স্যার এফআর খান খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। উনি 73 সালে আমাদের জন্য কাজ করেছেন, এবং একটা ছবি পাওয়া যায় এবং মনে হয় ভিডিও পাওয়া যায়, উনি মেঝেতে বসে আমেরিকায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন। হ্যাঁ, না, রবীন্দ্রসঙ্গীত আমার সামনেও গিয়েছেন, এবং মুড়ি আর সিঙ্গারা খেয়ে খুব খুশি হলেন। তো উনি ওই যে কখনো ওই জন্য আমেরিকান যে কি বলে ওই জিনিসটা আর কি, যেটা অনেকেই করে, একদমই ঢাকায় আসলে উনি একেবারে মনে হয় যেটা এই আমাদের এখানেই সারা জীবন ছিলেন, এত সুন্দর আপনি অ্যাডজাস্ট করতে পারতেন। আবার ওখানে গেলে কিন্তু কড়া লোক, মানে উনি কিন্তু পার্টনার ছিলেন SOM এর। স্কিডমোর, ওয়িংস, মেরিল সারা পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেকচারাল ফার্ম, বড় বড় প্রজেক্ট আমেরিকার গোলায় করে ওরা, এবং সারা দুনিয়াতে করে। তো উনিও তো অনেক প্রজেক্ট করতেন, এই হজ টার্মিনাল করলেন জেদ্দাতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ওনার অনেক কাজ আছে।
আর আমেরিকার টলেস্ট বিল্ডিং উনিই করেছেন ডিজাইন, উইলিস টাওয়ার, সিয়াস এখন টাওয়ার। উইলিস সিয়াস টাওয়ার ছিল। আমি 2বার গেছি। হ্যাঁ, তো ওখানে এফার খানের একটা ইয়া আছে, মোরাল আছে, Mural দেখছেন আছে, বোধ হয়, হ্যাঁ। গোল্ড কালার। হ্যাঁ, ওইখানে এই কথাটা লেখা ছিল। হ্যাঁ, তো উনি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন মহিরুহ মানুষ, এবং তাকে স্যার আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। রাইট, আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। এবং তিনি কিন্তু মজাটা হলো যে আইনস্টাইনের কিন্তু বেহালা বাজাতেন। হ্যাঁ, মানে এখন ওই লেভেলে গেলে, আমি যেটা বলছিলাম আর কি, যে আপনি একটা স্পিরিচুয়াল লেভেলে গেলে না, তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে লাইফের আসল ব্যাপারটা আর কি। ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট জিনিস, আবার আর এই দুটোর মিশ্রণ কিছু কিছু ব্যক্তির মধ্যে হয়। এভারকেন কিন্তু ওরকম ছিলেন, লুয়েকান ওরকম ছিলেন, আইনস্টাইন ওরকম ছিলেন। উনি যখন জার্মানি থেকে চলে আসেন আমেরিকায়, আইনস্টাইন, তখন ওনার একটা ছোট্ট সুটকেস ছিল টিনের, আমাদেরও কিন্তু ছোটোবেলায় টিনের সুটকেস ছিল, টিনের একটা সুটকেস আর একটা বেহালা, এক হাতে বেহালা আর এক হাতে টিনের সুটকেস নিয়ে আমেরিকায় গিয়ে বলতে। আপনার চুলের সঙ্গে গফের সাথে মিল আছে আইনস্টাইনের কিছুটা কিছুটা। হ্যাঁ, সেই হ্যাঁ। তো এফার খান সম্পর্কে আর কোনো স্মৃতি আছে স্যার? না, এফার খান তো খুব অল্প বয়সে মারা গেলেন। মারা যাওয়ার কিছুদিন আগেও আমাদের সঙ্গে দেখা হয়েছিল, ঢাকায় উনি আসতেন। আমি আর রবিউল দুজনে মিলে ওনার সঙ্গে দেখা করে বললাম যে আমরা তো ঢাকার একটা মাস্টার প্ল্যান করতে চাই, তো কি করা যায়। ওইটা বোধ হয় আপনার 70s-এর শেষের দিকে, 76-77 ওই সময়। তো এফার খান তো মারা গেলেন 82-তে বোধ হয়। তো ওই সময় ওনার সঙ্গে দেখা করে আমরা বললাম যে এফার খানের সঙ্গে আবার আত্মীয়তা ছিল ওই যে রাশেদ খান মেননের ছোট ভাই একজন আর্কিটেক্ট আছে। আচ্ছা, ওনার নাম তো মনন বলে একজন আর্কিটেক্ট ছিল, হ্যাঁ আপনারা হয়তো দেখেছেন। তো ও ছিল না বাংলাদেশে খুব একটা, তো ও মনন তখন ছিল। তো মননকে ধরলাম যে এফার খানের সঙ্গে একবার মানে দেখা করো, আমার কথা আছে। তো আমরা তিনজন গিয়ে বললাম, তো উনি বললেন ঠিক আছে। তো উনি মাস্টার প্ল্যান, পুরো ঢাকার মাস্টার প্ল্যান করে পাঠিয়েছিলেন আমাদের কাছে। উনি বলছিলেন যে এই মাস্টার প্ল্যান অনুযায়ী তোমাদের করে, তাহলে তোমরা যাবা, আমার ওখানে ট্রেনিং নেবা, এখানে আবার করবা, মানে বড় ধরনের একটা চিন্তা করেছিলাম। আমার পুরো চিন্তাটা যখন ডিআইটিতে গিয়ে বললাম যে আমরা এরকম করতে চাই এফার খানের মাধ্যমে ইত্যাদিতে, পুরো ডকুমেন্ট দিলাম। তো ওই চেয়ারম্যান তখন বললো, আমি চেয়ারম্যানটার নাম তো ভুলে গেছি, ওই সময় খুঁজে বের করতে হবে ওই সময় কে ছিল। তো ওনার কাছে দিয়ে আমরা তো খুব অল্প বয়স তখন, 77-এ, তো 30-এর ঘরে বয়স আমাদের, 30-এর ঘরে বয়স। তো ওই সময় আমরা তো সরল বিশ্বাসে ওটাকে দিয়ে আসছি। এরপরে আবার যখন দেখা করতে পেরেছি, ও খুঁজেই পায় না আমাদের ডকুমেন্ট, অমূল্য সম্পদ। এবং আমরা এত লজ্জায় পড়ছি যে এফার খানকে আর আমরা যোগাযোগ করতে ভয় পেয়ে গেছি। তো ওখানে ওইটা শেষ হয়ে গেছে। কিন্তু উনি একটা সুন্দর একটা ওয়ার্কআউট করেছিলেন, কিন্তু উনি ভেবেছিলেন যে আমরা হয়তো এটারে পারবো এখানে করে। আমরা যে এত কাঁচা ছিলাম, আমরাও বুঝি না যে এত কাঁচা কাজ হয়ে গেছে। ডিআইটি এটা পাত্তাই দিয়ে ফেলে দিচ্ছে আর কি। এখনকার ঢাকা স্যার, আপনি তো 46-এ জন্ম, অনেক দিন ঢাকার মানুষ, এই ঢাকা দেখে আপনার দুঃখ হয় না? না, অ্যাকচুয়ালি দুঃখ হয় না, কারণ ঢাকার অনেক সুন্দর জিনিস হয়েছে, আবার অনেক জিনিস উল্টোপাল্টা হয়েছে। আপনি তো যখন প্রথম জীবনে আর্কিটেকচার প্র্যাকটিস করতে শুরু করলেন, অনেক বাড়ি বানিয়েছিলেন, একতলা বাড়ি, দোতলা বাড়ি, সেসব বাড়ি তো ভেঙে ফেলেছে। সব ভেঙে ফেলেছে। তাই এটা তো আমার কোনো দুঃখবোধ নাই এই জন্যে। এটা তো একটা মানে সময়টা খুব ইম্পর্টেন্ট। সময় এবং স্থান এবং কাল, এ দুটাই হচ্ছে মানুষের, মানে বিশেষ করে আর্টের ব্যাপারে এটা বেশি লাগে। সায়েন্সে তো সময় এবং কালের বাইরে কাজ করতে পারে। আমি তো স্যার, আমি বলি, আপনি ব্রিটিশদের বানানো বিল্ডিংগুলোকে বলছেন কলোনিয়াল বিল্ডিং, তার মানে আপনার একটা উত্তর ঔপনিবেশিক মন আছে, বোঝাই যাচ্ছে। না, কলোনিয়াল বিল্ডিং তো একটা আইডেন্টিটি, এটা তো আমার মনের সাথে সম্পর্ক নাই, এটা তো আপনাকেও বলতে হবে। আচ্ছা, আমার কাছে লাগে মোগল বিল্ডিং কে মোগল, আমাদের বিউটিফুল যেসব স্থাপনা, হ্যাঁ, সবগুলি তো বিদেশিরা বানিয়ে দিয়ে গেছে। মোগলদেরকে যদি বিদেশি নাও বলি, মোগলরা, তারপরে বানালো ইংরেজরা। এখনো যদি ওই মেডিকেল কলেজের ওই রাস্তাগুলো তো যাই, এখনো বড় বড় গাছ, বা রমনা পার্কটা ওরা বানিয়ে দিয়ে গিয়েছিল। বুদ্ধদেব বসুর সুন্দর বর্ণনা আছে যে
প্রাচ্যের উদ্যান নগরী হচ্ছে ঢাকা। তারপরে আইয়ুব খান সেগুন বাগিচায় থাকতেন। হ্যাঁ, শেরে বাংলা নগর। শেরে বাংলা নগরটা এখনো কিছুটা আমরা নষ্ট করছি, ওরা আইয়ুব খান বা পাকিস্তানি আমলে হলো। মুক্তিযুদ্ধের পরে আমরা কি করলাম স্যার? আমরা কি কিছু করতে পেরেছি? না, অ্যাকচুয়ালি আপনার অনেকগুলো ব্যাপার আছে এখানে, পজিটিভ নেগেটিভ আছে। আমরা ঢাকা শহর যে মেট্রোপলিটন এরিয়া, ঢাকা শহরের মেট্রোপলিটন এরিয়া নিউ ইয়র্কের মেট্রোপলিটন এরিয়ার 10 ভাগের 1 ভাগ, জাস্ট 1/10। মানুষ হচ্ছে নিউ ইয়র্কে 1.8 মিলিয়ন। 1.8 মিলিয়ন হওয়া না, 1.8 মিলিয়ন মানে না, 1 কোটি 80 সরি, লাখ কোটি হবে। কোটি হ্যাঁ, 1 কোটি হ্যাঁ। 80 লাখ মানে 18 মিলিয়ন হবে। 18 মিলিয়ন, সরি মানে পয়েন্ট ভুল করেছে। 18 মিলিয়ন আর আমাদের হচ্ছে 22 মিলিয়ন, 2.2 হয়ে গেছে এখন। 2 কোটি 20 লাখ। 2 কোটি 20 লাখ, তো 22 মিলিয়নে বললে তাই হয়। তো এত অল্প জায়গায় এত মানুষ। হ্যাঁ, তো আমি বলছি যে এই একটা পয়েন্টেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা কিছুটা আনম্যানেজেবল থাকবে, এটা বাই নেচার এটা হবে। এটা আমাদের তো, আমরা হলো খুব কনজেস্টেড কম্প্যাক্ট প্ল্যানিং, অল্প জায়গায় বেশি লোক থাকার একটা প্ল্যানিং আমাদের লাগবে। তো এইগুলো তো করতে গেলে তো একটা দেশের সরকার, তারপরে স্থপতিরা, শুধু স্থপতিরা তো এটা করতে পারে না, সবাই মিলে। তো আমাদের এখানে সবাই মিলে কোনো কাজ হয়নি, সরকার একেবারেই করে নাই, একটা রাজুক করে দিয়ে ছেড়ে দিছে দায়িত্ব সব, এবং রাজুক মানুষই নাই, অল্প কটা লোক দিয়ে চালায়, এবং তারা তো আপনি জানেন, আমার চেয়ে ভালোই জানেন কি করে ওরা। তো এখন আমরা যেটা বলতে চাই যে আমেরিকার বেলবেলা যদি বলি একটু, এটা বুঝতে হবে যে আমেরিকায় যে লোক আছে এই 50টা স্টেটে, এরা যদি সবাই টেক্সাসে এসে যায়, সব মানুষ, তো তাহলে টেক্সাসের যে ডেনসিটি হবে ল্যান্ড ভার্সেস মানুষ, সেটা আমাদের বাংলাদেশের আরেকটা হিসাব আছে স্যার, বাংলাদেশের পৃথিবীর সব মানুষকে যদি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বে বসানো যায়, আমেরিকার অর্ধেকটাতে এটা যাবে। হ্যাঁ, তো এইগুলো তো রিয়েলিটি তো আমাদের জানতে হবে। আমরা এখন প্রবলেমটা হলো, আমরা ভালো একটা শহর বললে আমরা মনে করি আমেরিকা, ইউরোপ, এইভাবে আসলে কম্পেয়ার করা। কলকাতাটাও তো স্যার গুছিয়ে ফেলেছে, আমার মনে হয় না, মনে হয় না ওরা গুছানো, ওরা আরো ওদের আর্কিটেকচার তো অনেক পুয়ার। ওদের আমরা যদি ওদের নতুন বিল্ডিংগুলো খুবই বেশ একটু দুঃখজনক চেহারা, খারাপ। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যদি আপনি ওইভাবে বলেন, কম্পেয়ার করেন, কলকাতা কিন্তু আপনার আমাদের প্রায় একটা সময় 1950 সালে আপনার 6 গুণ বেশি লোক ছিল কলকাতার ঢাকার থেকে। এখন কলকাতার থেকে আমাদের প্রায় 2 গুণের কাছাকাছি হয়ে গেছে লোক সংখ্যা। হ্যাঁ, তো অনেক কম, মানে 6 গুণের থেকে আমাদের চেয়ে কমে গেছে। তো ওরা সময় এবং স্পেস পেয়েছে গোছানোর। আমরা কিন্তু হঠাৎ 72-এর পরে অসম্ভব রকমের কনজেশন হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা কিন্তু এখন 4th লার্জেস্ট মেগাসিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এগুলো তো হঠাৎ করে হয়ে গেছে, আমরা তো প্রস্তুত না, আমাদের ইকোনমি প্রস্তুত না, আমাদের টেকনোলজি, আমাদের টেকনোলজি তো নাই। আমরা তো কিছুই, মানে আমরা একটা স্ক্রু বানাই না এখনো, একটা সুই কিনতে হয় চায়না থেকে। তো আমাদের টেকনোলজি ডেভেলপ করে নাই, কিন্তু মানুষ বেড়ে গেছে। তাও আমাদের, আমি তো বলি যে কিছু ভালো আর্কিটেক্ট বলাতে কিছু বিল্ডিং অন্তত চেহারা ভালো হচ্ছে, আরো খারাপ হওয়ার কথা। আমাদের যেটা হচ্ছে, একটা বিল্ডিং এর নাম বলে দেখান না স্যার, আপনার প্রিয়, আপনার কাজ কার কাজ ভালো লাগে বাংলাদেশে তরুণতারদের মধ্যে? কাশিমের কাজ তো ভালো, মেরিডার কাজ তো ভালো, কিন্তু ওয়ার্ল্ড রিকগনাইজড হয়ে গেছে এখন। তো ওয়ার্ল্ডের বেস্ট বিল্ডিং হয়েছে তো কাশিমের, আপনি বোধহয় জানেন। বেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড কোনটা স্যার? এটা ওটা হচ্ছে আপনার ওই যে খুলনাতে একটা হসপিটাল করেছে, ওই খুলনার কাছে একটা জায়গায়, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওখানে ওই বিল্ডিংটাকে আমেরিকার মানে সারা পৃথিবীর যে সবচেয়ে নামকরা সেই সব আর্কিটেক্টদের সঙ্গে সে কম্পিট করে ওয়ার্ল্ডের বেস্ট বিল্ডিং হয়েছে 2022 সালে, এবং সেটা 2 বছর পর পর হয় সারা পৃথিবী থেকে। এটা ইংল্যান্ডে তাদের হেডকোয়ার্টার। তারা অনেক, মানে সারা ইউরোপের আর্কিটেক্ট, অন্যান্য নামকরা আর্কিটেক্টদেরকে জুরি করে এটা করে। তো সেখানে তো সেটা হয়েছে। তো আমাদের আছে, আপনার ওই গাইবান্ধার কাজটাও যদি দেখেন, ওই একটা ইয়ে আছে, স্টুডেন্টস একটা কমিউনিটি আছে, ওই বিল্ডিং আপনি হয়তো দেখেননি,
এছাড়াও এখন কিন্তু অনেকই সুন্দর সুন্দর কাজ করছে এবং দেশে মানে বাংলাদেশি মডার্ন এটা মানে অনেক ভালো ভালো কাজ আছে। তো এমনিতে হ্যাঁ, পুরো শহরে আপনি যদি বলেন তো আমেরিকাতেও হাঁটলেও ভালো বিল্ডিং আপনার চোখে পড়বে না। কলকাতাও একটা দুইটা আমেরিকান মানে ওই যে আর্কিটেকচার বোরিং, সবাই কবি নয়, কেউ কেউ, এই ব্যাপারটা তো থাকবেই। আপনার পুরা বিল্ডিং হবে না কখনো। তবে আপনার কলকাতার প্ল্যানিং আমাদের চেয়ে ভালো, ওদের প্ল্যানিং ডিপার্টমেন্টগুলো ভালো। কলকাতায় অনেক ওইটা সাহেবরা তৈরি করে দিয়েছিল। আমাদের প্ল্যানিং সবচেয়ে ঢাকার কোনো প্ল্যানিং হয় নাই, সেই জন্য বিল্ডিং কিছু সুন্দর হচ্ছে, কিন্তু প্ল্যানিং এই যে ট্রান্সপোর্টেশন বলেন, তারপর আপনার যে প্ল্যানিং মানে কি, প্ল্যানিং হচ্ছে আপনি কতটুক জায়গা আপনি দিবেন মানুষ থাকার জন্য, কতটুক দিবেন আপনি বন করবেন, মানে আপনার পার্ক এরিয়া লাগবে, কতটুকু আপনার স্কুল কলেজ লাগবে, কতটুকু, এগুলোর তো একটা রেশিও লাগবে। যেন আমাদের এখানে আমাদের কোনো স্কুলগুলোর কোনো খেলার মাঠ নেই, যে এগুলোই তো প্রবলেম। তো এইটা তো ধরেন, এটা তো এখন আর্কিটেক্ট বা কোনো ব্যক্তি বিশেষের প্রবলেম না, আমাদের এত লোক যে আমরা ওই মাঠটারও ভাগ করে প্লট করে ফেলছি অনেক সময়। ঢাকার যে কিছু মাঠ ছিল সেটাও ভাগ করেছে, আমাদের চোখের সামনে ঘটেছে এগুলো। তো সেই সঙ্গে এগুলো তো আমরা থামাতে পারি না, এটা তো আমরা ব্যর্থ সেই হিসাবে, আমরা সমস্ত জাতি ব্যর্থ। যে একটা শহরকে যে যে জিনিসগুলো, এবং সেটার জন্য দরকার ছিল ভালো একটা কমিটি। আজ পর্যন্ত কোনো কমিটিই নাই যে আর্কিটেক্ট, যেমন আমাকে কোনো দিন সরকার ডাকে নাই যে আসেন একটা কী করা যায় ঢাকা শহর নিয়ে। তো আমরা তো করতে পারতাম, আমরা না পারি আমরা দুজন এক্সপার্ট আনতে পারতাম, কথা বলতে পারতাম। মানে এগুলো তো নিয়ম আছে কতগুলি করার। আপনি যদি আমরা যে চায়না থেকে জিনিস আনি, থেকে আনি, আমাদের অনেক কাজ করি, বিদেশের এক্সপার্ট আনি না, তো আমরা না পারলে করবো না। আমাদের এখানে লোকজন চলে যায় চিকিৎসার জন্য ইন্ডিয়াতে, ইয়েতে, থাইল্যান্ডে। তো ওই রকম ব্যাপার একটা সময় থাকবে, এক সময় আমাদের লাগবে না। তো ওই জিনিসটা মানে আমরা তো 5 বছর পর পর যে সরকার বদলায়, নিয়ম ছিল যে এখানে সরকার এসব আসবে, এরা এই জায়গায় নিয়ে ছেড়ে দেবে, আবার এখানে একটা সরকার আসবে এইখানে নিয়ে ছাড়বে, উন্নতি 5 বছর পর পর 5 ইয়ার্স প্ল্যানিং বলে। কিছু তো হয় না। বিশেষ করে এই যে ফিজিক্যাল প্ল্যানিং, একটা গ্রাম, আদর্শ একটা গ্রাম, আজকে আমাদের খুব ইচ্ছা একটা গ্রাম ডিজাইন করার, কোনো কেউ তো আমাদেরকে অফার, আমি তো নিজে গিয়ে একটা গ্রামের মধ্যে গিয়ে বলতে পারি না আমি গ্রাম মেরে ভাগিয়ে দেবে। তো আমি ওই জিনিসগুলো আসলে এখন এগুলো দোষাদোষি করা যাবে না, সেটা হচ্ছে যে আমাদের রিয়ালিটিটা ভালো করে বুঝতে হবে, রিয়ালিটি হলো আসল। এবং এই রিয়ালিটিকে ঠিক করার জন্য সবচেয়ে বড় যারা কাজ করে তারা হলো পলিটিশিয়ান, তারপরে আসে অন্যান্য এক্সপার্টিস যারা আছে, বিভিন্ন টেকনিক্যাল লোকরা আসে। তো আমাদের ওই যে স্তরে স্তরে যে কাজগুলি করার যে কথা ছিল সেটা সামহাও হয়নি আর কি, বিক্ষিপ্ত কিছু কাজ হয়েছে শুধু। আর্ট নিয়েও তো স্যার আপনার আগ্রহ, আপনি আর্ট ক্রিটিক। বাংলাদেশে কোন কোন আর্টিস্টের কাজ আপনার মনের মধ্যে বেশি? না, আর্টিস্টদের মধ্যে তো ধরেন জয়নাল আবেদিনের কথা আসবেই, কারণ ওনার মতো স্পিডে স্কেচ করা, স্কেচ যে স্কেচের মধ্যে যে স্পিড আর কারো নাই। তো এক একজন এক একভাবে ভালো। উনি একটা লাইন টানলে ওই লাইনের মধ্যে এত কথা বলতে পারে, একদম জ্যান্ত লাগে, আবার এত কুইকলি আঁকার মধ্যে। তো ওই ওয়ার্ল্ড ক্লাস, মানে মাস্টার ক্লাস একজন স্কেচ মাস্টার উনি। পেইন্টার হিসাবে আমি অত বড় বলবো না, কিন্তু স্কেচে একদম মানে মাস্টারলি ওয়ার্ক আছে তার। কামরুল হাসানের কাজ ভালো লাগে, কারণ কামরুল হাসানের যে গরুর মধ্যে মানুষ যাচ্ছে, এত মায়া ধরতে পারে, বাংলাদেশটার মানে একদম অন্তরের কথা বলতে পারে। এবং ওনার মতো অত সুন্দর করে কিন্তু কেউ, ওনার যে সমস্ত কাজগুলি আছে, গরু মানুষ সবার চোখ একরকম করে আঁকছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে মানুষের গরুর চোখ এক, তার একটু অসহায়, যাচ্ছে, কষ্ট করছে, কীভাবে যেন উনি পারতো এটা। ওনাকে অনেকে ওই যে কিউবিস্ট বলে, এগুলো আসল কথা না। ওনার যে জিনিসটা হচ্ছে যে উনি এই একদম রিয়ালিজম করে না, ন্যাচারালিজম করে না, রিয়ালিজম করে, রিয়ালিস্টিক ছবি, কিন্তু ওর মধ্যে যে ওনার নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা মানে ব্যঞ্জনা আছে বা এক্সপ্রেশন আছে, সেটা কিন্তু ওনার নিজস্ব। এবং এটা আর কোনো শিল্পীর অত স্ট্রংলি নিজস্ব একটা
ক্যারেক্টার আমাদের দেশে নাই, বেশিরভাগই ওই অন্যান্য জায়গা থেকে সোর্স থেকে নেওয়া ছবি আঁকে বেশিরভাগ। নিজস্ব ক্যারেক্টার তৈরি করা এর মধ্যে এই দুজন প্রথম আসবে। এরপরে আরও আছেন আপনার ট্যাপিস্ট্রি করতেন যে রশিদ চৌধুরী। রশিদ চৌধুরীর কিছু কিছু ট্যাপিস্ট্রি আছে অসাধারণ কাজ অনেক, মানে এই যে আমাদের বাংলাদেশের যে কালচার, বিশেষ করে ফিগারের ভিতর দিয়ে ফ্লেম লাইক কতগুলো ছবি উনি এঁকেছেন, যেটার ভিতর দিয়ে একটা দেশজ ক্যারেক্টার উনি কিন্তু আনতে পেরেছেন। আর তাছাড়া উনি তো টেবিস্ট্রি তো উনি মানে জনক বলা যায় বাংলাদেশ, তো আর এখনও তো আর নাই কেউ, উনি একাই ছিলেন এবং অনেকটা স্কুলও করতে চেয়েছিলেন, তো অকালে মারা গেলেন, অল্প বয়সে মারা গেলেন। মুনির আমাদের এখন তো ওয়ার্ল্ড ক্লাস পেইন্টার, তার ছবির মধ্যে তো স্পেস অ্যান্ড কালারের যে ব্যঞ্জনা তো অসাধারণ। আর আরও অনেকেই ভালো কাজ করেন এখন, বলা যায় আর কি এইভাবে। তাহলে স্যার আমরা শেষ করে আনি, আপনি বাংলাদেশ সম্পর্কে তাহলে দেখা যাচ্ছে এখনো আশাবাদী? অফকোর্স না, বাংলাদেশ কিন্তু বেসিক্যালি রং জায়গায় যাচ্ছে না, মানুষ তো উল্টোপাল্টা কাজ করছে। দেশ কিন্তু আরও বড়, এই পলিটিশিয়ান বলেন, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা এর থেকে দেশ অনেক বড়। তো দেশের এই সামান্য একটা অল্প সময় আমরা দেখি তো আমাদের ফ্রাস্ট্রেশন, আমাদের অ্যাসপিরেশনটা ওই সময়ের মধ্যে থাকে। আপনি যদি অনেক দূরের থেকে অনেক বড় মাপে দেখেন, দেশ কিন্তু ঠিকই যাচ্ছে, এটা কিন্তু এর থেকে ভালো যাবে না। আপনি আমেরিকা দেখেন আবার একটু নিচের দিকে যাচ্ছে, তাই না? এটা বিবর্তনের যে বিষয় আছে, একবার উঠে একবার নামে। হ্যাঁ, তো আমরা যখন আবার একটু গোছাতে পারবো, দেশ উঠে আসবে। এখন তো ধরেন এই যে জেনজির আমাদের একটু আশাবাদ তো আবার আনলো, একদিকে আনলো, কারণ বেশি করাপ্ট হয়ে যাচ্ছিল আমাদের সরকার, তো ওইটা ওরা আর সহ্য করেনি। আমরা দেশের মানুষও সহ্য করেন, আমরাও করি নাই, কিন্তু একসময় তো আমরা আশাবাদী ছিলাম ওদেরকে নিয়েই। তো এই যে জিনিসগুলো হতে হতে এটা বোধহয় ডেমোক্রেসি তো হজম করা হয়নি আমাদের। আসলে ডেমোক্রেসির যে প্রিন্সিপালগুলো, যে সব মানুষকে সমান অধিকার দেব, সমান সুযোগ দেব এবং অর্থনৈতিকভাবে বৈষম্য যতটা কমানো যায় করব, এটাই তো তিনটা প্রিন্সিপাল ছিল। একটা ইগালিটারিয়ান সোসাইটি তৈরি করতে হবে, যে বিশ্বাসের উপরে তো আমরা সবাই কাজ করি, তাই না? আমরা যে নিজেদেরকে শিক্ষিত বলি, তো ওই কারণটাতে তো যে আমরা এই তিনটা জিনিসকে আপহোল্ড করি। তো এখন আমাদের যার যার কাজের ভিতর দিয়ে ওটা করার কথা, কিন্তু পলিটিশিয়ানরা খুব সিরিয়াসলি মানে ফেল করেছে প্রথম। তারপরে ওইটার কারণে ওই যে ডমিনো এফেক্ট হয়, তো ডমিনো এফেক্টে সব জিনিসের মধ্যে এটা তো এফেক্ট হয়। এখানকার শিক্ষা বেশ নিচে চলে গেছে, এবার নাকি খুব বাজে রেজাল্ট করেছে শুনলাম যে স্কুলের ছাত্রছাত্রীরা। তো এগুলো হচ্ছে, কিন্তু আমি আশাবাদী, কারণ আপনি দেখেন যে এডুকেশনের দিক থেকে কিন্তু কিউবার রেটিং কিন্তু আমেরিকার থেকে ভালো। তো কিউবা তো কোনো দেশই না, মানে এত বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এখন, কিন্তু ওর এডুকেশনাল রেটিং কিন্তু ইয়ের থেকে ভালো, আমেরিকার থেকে। পার্সেন্টেজ কেরালাতে আপনার, ইন্ডিয়ার কেরালাতে আপনার পার্সেন্টেজ অফ এডুকেশন আমেরিকা থেকে বেশি। তো এইগুলো তো আছে। আবার বাংলাদেশে ওইরকম হয়তো সিঙ্গেল আউট করতে পারছি না কোনো একটা যে অত ভালো, কিন্তু আমাদের তো গার্মেন্টসটা ধরেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে আমাদের নাম্বার 2-তে আছে চায়নার পরে, এটা তো হওয়ার কথা না। এটা ইন্ডিয়ার মতো জায়েন্ট দেশের সঙ্গে, ওরা তো এমন না যে ওরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে না, ওরা কিন্তু বহু আগে থেকে, সেই টাটার আমল থেকে, জামশেদজি টাটা প্রথম হোল সাবকন্টিনেন্টে মানে টেক্সটাইলের ইন্ডাস্ট্রি করেন, এই ইয়ে থেকে ম্যানচেস্টার থেকে ঘুরে এসে। তো সেইখান থেকে তারা করেছে। এখনও আমাদের এখানে অনেক ইন্ডিয়ান এক্সপার্টরা কাজ করছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। তো তারা কিন্তু, তাদের থেকে আমরা উপরে উঠে গেছি। এটা ভালো কি মন্দ, এটা একটা জায়গা আছে, কিন্তু আমরা তো ওদের সেকেন্ড পজিশনে আছি। সো এই জিনিসগুলো, অর্থাৎ ওদেরকে যদি আরও সুযোগ দেওয়া যেত, গভর্নমেন্ট যদি আরও চিন্তাভাবনা করার, মানে থটফুল গভর্নমেন্ট পাইনি আমরা রানিং করার মতো একটা সরকার পেয়েছি কোনো রকম। ওই যে যেটাকে বলে, ওই যে যেমন আছে ওনাই চলো, ধাক্কিয়ে চলো, এটার যে উন্নতি করা, থটফুল সোসাইটি, থটফুল গভর্নেন্স বা গভর্নমেন্ট, এটা আমরা পাইনি। এটা হলো আসল কথা। অর্থাৎ এই জায়গায় আমাদের একটা বড় ঘাটতি আছে সর্বক্ষেত্রে। তো ওটা এক সময় যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে হবেই আর কি সব। ঠিক আছে স্যার, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন প্রধান অগ্রগণ্য স্থপতি
শিল্প ভাবক এবং আমি বলবো স্থাপত্যের দার্শনিক শামসুল ওয়ারিস স্যারের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।